সদ্য বিজয়া গেল, মা চলে গেলেন, আবার 1 বছরের অপেক্ষা। তোমরা নিশ্চয়ই পুজো খুব ভালো কাটিয়েছো, খুব আনন্দ করে কাটিয়েছো। আমারও মোটামুটি কেটেছে, তবে ঠাকুর দেখেছি পায়ে হাত পায়ে খুব ব্যথা। তো তোমাদের প্রত্যেককেই বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 আদর ও ভালোবাসা। প্রত্যেকে মায়ের কৃপায় ভালো থেকো। এক মা গেছেন, মনটা তো খুব খারাপ, কিন্তু আগামী দিনে আরও মা লক্ষ্মী আসছেন আমাদের ঘরে। মা শ্যামা মা আসছেন, মণ্ডপে মণ্ডপ আবার সেজে উঠবে। কাজেই মন খারাপের কিছু নেই। এক মা গেছেন তো আরও অনেক মাই আছেন, পরে আবার জগদ্ধাত্রী পুজো হচ্ছে, মানে পুজো এখন পুজোই পুজো। তো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা ধরে থেকো এবং লাইক কমেন্ট অবশ্যই করো। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা বা আমার যেই বক্তব্য আমি আজকে শুরু করছি। তো আমার আজকের বক্তব্য হলো, কিছু লোকের না বা কিছু মানুষের, সাধারণত মহিলাদেরই আমি বলবো, আমি নিজে মহিলা হয়েও মহিলাদেরই এই দোষটা ধরবো, অনাধিকার চর্চা বা কোথায় কি বলতে হয় বা কাকে কি বলতে হয়, মানে স্থান কাল পাত্র বুঝে তো কথা বলতে হয়। কিছু অপ্রাসঙ্গিক কথা বলে ফেলে, সেটা যে কতটা আর একজনের মনে আঘাত দেয়, তার হয়তো আড়ালে সে চোখের জলও ফেলে, সেটা সে বোঝে না। মানে বলার মতন একটা কিছু বলে দিলেই হলো, এটাই হলো কথা। সেই প্রসঙ্গেই আজকে আমার বলা বা তাদেরকে সতর্ক করা বা একটু জ্ঞান দেওয়াই বলতে পারো। আমি তো অনেক বড়, তোমাদের যারা ছোট তাদের বরঞ্চ আজকালকার যারা নিউ জেনারেশনস, তারা কিন্তু এই ভুলটা খুব একটা করে না, বরঞ্চ আমাদের মতন যারা বয়সে এসে পৌঁছেছে তারাই কিন্তু এই জিনিসটা করে থাকে। তো সেটা কি বলছি, ধরো তোমার ছেলে বা মেয়ে বিশাল প্রতিষ্ঠিত, অনেক লাখের ওপর মাইনে পায়, লেখাপড়ায় সে আগাগোড়া খুব ভালো ছিল। অপর পক্ষে যার সঙ্গে সে কথা বলছে, প্রথম স্টার্টিংয়ে তার হবে যে তোর মেয়ে কেমন, মানে কি, বা তোর মেয়ে বা ছেলে এখন কি করছে। এবার সে হয়তো কিছু, তার হয়তো সন্তান সেরমভাবেই হয়তো অতটা উঁচুতে সে উঠতে পারেনি বা প্রতিষ্ঠিত হতে পারেনি, এখনো পর্যন্ত প্রতিষ্ঠা পায়নি। তখন সে হয়তো আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছে, তৎক্ষণাৎ সে তার কথাকে ধামাচাপা দিয়ে তাকে চুপ করিয়ে দিও। এই তো আমার ছেলেকে তো 3 মাসের জন্য ট্রেনিংয়ের জন্য লন্ডনে পাঠানো হচ্ছে, বা আমার মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করে ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাটও কিনে নিয়েছে। কিন্তু তোমার বোঝা উচিত যে তুমি যার কাছেই কথাগুলো বলছো, তার সন্তান কি এত মুখ উজ্জ্বল তার করতে পেরেছে? তার ফলে কি হয় বলো তো, তার মনেতে একটু আঘাত লাগবেই, সেও হীনমন্যতায় ভুগবে। এবং আর একটা জিনিসও দেখেছি, এটা খুবই অসভ্যতা আমি বলবো, মানে এই ওয়ার্ডটা ইউজ করতে, অসভ্যতা কথাটা বলতে আমার, মানে আমি বাধ্য হচ্ছি। স্যালারি তোমার ছেলে বা মেয়ে লাখখানিক পেতে পারে, কিন্তু অন্য একজনের ছেলে বা মেয়ে বা সন্তান, সে হয়তো 25, 30, 40 বা তারও কম হতে পারে, হয়তো সে আর্ন করে প্রতি মাসে বা রোজগার করে। সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো, ও এই এই পায়, চেষ্টা করতে বল, এখানে বল, ওখানে ওখানে চেষ্টা করতে বল, ওখানে অ্যাপ্লাই করতে বল, ওখানে করতে, মানে দরখাস্ত পাঠা, ইমেল পাঠা, এইসব বলতে থাকে। আর তুমি কি, যে বলছে যে বক্তা, সে কি এসে একটুও হেল্প করছে? তা না, সে কেন এই কথাগুলো বললো বলো তো?
আমার ছেলে বা মেয়ে তো এখানে এখানে অ্যাপ্লাই করেছিল, এখানে এখানে তার সিভি পাঠিয়েছিল, সে তো লুফে নিয়েছে, সেই কোম্পানি লুফে নিয়েছে, এইটা শোনাবার জন্য সে কিন্তু এই গৌরচন্দ্রিকাটা করল। কারণ তার প্রতিপত্তি বা তার ছেলেমেয়ের সুকীর্তি শোনাবার জন্যই তার এতগুলো কথা বলা। অনেকে বলে, আমি বলতে শুনেছি, করোনার পর না আমাদের ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, বা করোনার পর সবারই আর্থিক অবস্থা একটু মানে ডাউনের দিকে বা নিচুর দিকে, এটা আমি কিন্তু বলতে শুনি। কিন্তু যখন আমি ফেসবুক দেখি তখন দেখি বছরে একবার করে তো বটেই লোকে বিদেশে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বিদেশ বেড়াতে যাচ্ছে, তারপরে এখানে ওখানে মানে ভারতবর্ষের মধ্যে তো বেড়াচ্ছেই, ভালো ভালো হোটেলে থাকান, সবই তো এখন দেখনদারির ব্যাপার। তারা দেখাচ্ছে আমি এই হোটেলে আছি, এই হোটেলে আছি, সেই হোটেলে আছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, এই জামা কিনছি, এখান থেকে এই মার্কেটিং করলাম। এখন তো দেখনদারির শো অফ করার যুগ পড়েছে। তো আমি তো কোনো নিম্ন আর্থিক অবস্থা দেখছি না, এত বেড়া ঘোরা। এবার আরেকজনকে সে প্রশ্ন করছে, বা বন্ধু মহলে প্রশ্ন, মানে সে বলছে এই তো আমার ছেলে বা মেয়ে বা আমরা ঘুরে এলাম, এই থাইল্যান্ড ঘুরে এলাম, এই মালয়েশিয়া ঘুরে এলাম, এই সিঙ্গাপুর ঘুরে এলাম বলছে। এবং যে অপর পক্ষে আছে তার হয়তো অত আর্থিক সংস্থান নেই, সে হয়তো এরকম দেশেই হয়তো সে ভালো করে ঘুরে উঠতে পারেনি, সে আবার বিদেশে বেড়াবে কি? তার মানে কি, তুমি পাত্র সঠিকভাবে না বুঝে দেখে তুমি কথাগুলো বললে, কেন বললে এটা কিন্তু সে কিন্তু না বুঝে বলেনি, কিন্তু যে না বুঝে আমি বলে ফেলেছি তা না, ইচ্ছে করে তার নিজের বাহবা করাবার জন্য এবং অপরকে নিচু করার জন্য। তুমি যে অজান্তে বলে ফেলেছো তা কিন্তু না। এই হলো আজকালকার মানুষের মানসিকতা, প্রায় আমি দেখছি। তো এইগুলোই আমার বুঝিয়ে দেওয়ার যে একটু ভেবে চিন্তে কথা বলো। তারপরে দেখো, আজকাল আমি দেখছি অনেক ছেলে বা মেয়ে তাদের বিবাহের বয়স অতিক্রম করে গেছে, তারা কোনো কারণে তাদের পার্সোনাল মানে কজ কোনো থাকতে পারে, তারা হয়তো বিয়ে করছে না। আমি অনেকবার বলতে শুনেছি, ছেলের তো অনেক বয়স হয়ে গেল বা মেয়ের তো অনেক বয়স হয়ে গেল, 40 বছর পেরিয়ে গেল, আর কবে বিয়ে করবে? দাদুর বয়সী গিয়ে বিয়ে করবে? ওর হয়তো কোনো পার্সোনাল রিজন আছে যে কারণে সে বিয়ে করে উঠতে পারছে না, বা সে হয়তো আদৌ বিয়ে করতে চায় না, বিবাহিত সম্পর্ক সে স্থাপন করতে চায় না। ক্রমাগত খোঁচা দেওয়াটাও তো ঠিক কথা না। এমনকি এটাও দেখছি, হয়তো কোনো স্বামী স্ত্রী কাপল, তাদের হয়তো 7 বছর 8 বছর এমনকি 10 বছরও বিয়ে হয়ে গেছে, তাদের কোলে কোনো সন্তান আসেনি। কিরে কবে বাচ্চা হবে, কিরে কবে বাচ্চা হবে, বা তার মা বা বাবাকে বলছে বাবা এখনো তো কিছু কোলে এলো না, এখনো তো কিছু কোলে এলো না। একটা জিনিস হতে পারে, তারা হয়তো কনসিভ, মানে বউটি হয়তো কনসিভ করতেই পারছে না, বা ছেলেটেরও হয়তো যে মানে কাপলদের মধ্যে যে পুরুষ মেল, তারও হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, তাদের হয়তো ছেলে মেয়ে হচ্ছে না, তাদের হয়তো চিকিৎসা চলছে, বা অনেকেই ইচ্ছাকৃত ভাবেই ছেলে মেয়ে নেয় না, কারণ তাদের এখন তো সবাই চাকরি করে। এবং সেদিনকে আমি একটা জায়গায় গেছিলাম, আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, তাদের বাড়িতে পুজো হয়, সপ্তমীর দিন গেছিলাম। তার ছেলের বউ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে সল্টলেকে। সে বলল তার নাকি দুপুর 3:30 থেকে কাজের টাইমিং শুরু হচ্ছে এবং রাত 12:30 পর্যন্ত, তারপর গাড়ি তাকে বাড়ি ফিরিয়ে দেয় 1:30 নাগাদ। তো এই সব কারণেই হয়তো অনেকের ছেলে মেয়ে হচ্ছে না, মানে এত হেকটিক শিডিউল। তার কর্তাও হয়তো সেরকমই কাজ করে, স্বামী স্ত্রী সময় বা স্পেন্ড করার বা মানে কোথাও একটা গিয়ে যে তারা বেড়াতে যায়, বেড়ানোরই টাইম নেই।
তো তারা হয়তো এটা ভেবেই ছেলে মেয়ে নিচ্ছে না, তার কারণ তার একটা সন্তানকে তো পৃথিবীতে আনা মানে তাকে শুধু এলো তা তো না, তাকে সঠিকভাবে মানুষ করা, তাকে সময় দেওয়া, একটা টাইমে তাদের তো লাগে, বাবা মাকে লাগে। তো বিশেষ করে মাকে, অনেকে বলবে যে কেন মাই বা শুধু স্যাক্রিফাইস করবে কেন, জানো তো মাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কারণ মা মা কথাটার মধ্যেই একটা মমতা মাহাত্ম্য লুকিয়ে আছে। কথায় বলে না, মা হওয়া মুখের কথা নয়, কাজেই বাবার থেকে মায়ের দায়িত্ব অনেক বেশি, মা হওয়া চারটিখানিক কথা না। তো তারা হয়তো সেই সময়টা তাদের সন্তানকে দিতে পারবে না বলে সন্তান নিচ্ছে না, বা ওই বললাম কোনো শারীরিক দোষ ত্রুটিও থাকতে পারে। তো এই কথাটা বলা মানে তাদেরকে দুঃখ দেওয়া না, এই কথাটাও সমাজের অনেকেই বলে থাকে। আর একটা কথা দেখছিলাম সেদিকে ফেসবুকে একজন বলছেন, মানে একজন যাদের আমরা ফলো করি তা একজন বলছেন যে সারা বছর যখন অফিসে যায় বা যে গৃহবধূ তার কথাও বলছে, ঘরে থাকে সপ্তাহে একদিন, আমার এক বন্ধুই আমাকে বলেছে আমি না প্রত্যেক বৃহস্পতিবার সিঁদুর পরি, সারা সপ্তাহে আমি সিঁদুর পরি না। সে কিন্তু হোম মেকার, এমন না যে কাজে যাচ্ছে কাজের জায়গায় ওই বড় করে সিঁদুর পরা চলবে না তা না, বা সময় পায় না তা না, কিন্তু সে কিন্তু আমার মতনই গৃহবধূ। কিন্তু সে আমাকে একদিন বলেছিল, জানিস তোরা রোজ সিঁদুর পড়িস, আমি রোজ সিঁদুর পড়ি না রে, আমি সপ্তাহে একদিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি, সেদিনকেই আমি সিঁদুর পড়ি। তো সেটা তার ব্যাপার। তো এই ভদ্র মহিলাই বলছেন তার চ্যানেলে বা ব্লগে বলছেন যে এখন তো সিঁদুর মাথা মানে মাথা স্মৃতিতে তো খালিই থাকে, হঠাৎ দেখছি যে মা বরণের সময় সবাই মাথা ভর্তি সিঁদুর, সারা মুখে লাল করে ঘুরে বেড়াচ্ছে। তো এটা দুভাবেই তোমরা বিচার করো। হ্যাঁ ঠিকই, সারা বছর সে সিঁদুর পরে না, মা বরণের সময় সিঁদুর পরে, অনেকে এটা হয়তো লোক দেখানো ভাবতেও পারো। আর একটা কথা দেখো, যেই মেয়েটি সকাল 5টা থেকে রাত্রি 12টা 1টা, মানে এখন তো আবার বাড়িতে এসেও কোম্পানিগুলো নিস্তার দেয় না, ল্যাপটপ খুলে বসে থাকতে, মানে খুলে বসে পড়তে হয়, বাড়ির কাজকর্ম করে ল্যাপটপ খুলে বসে পড়ে। তো সে তো সামাজিক যে পুজো আচ্ছা বা সামাজিক যে রিচুয়ালসগুলো সে তো ঠিকভাবে মানে উপভোগ করতে পারে না বলতে পারো। তো হয়তো এই পুজোর সময়টায় এই ব্যাপারটা সে হয়তো উপভোগ করতে চায়, সে হয়তো মানে চায় যে তার মাথাও চওড়া করে সিঁদুর সে মা পড়বে, সে মা বরণ করবে, হয়তো সে এটা চায় যে একটা দিন আমি এরকমভাবে থাকি। তো সবসময় বাঁকাভাবে কথা বললে বা বাঁকাভাবে কিছু বললেই চলে না। শাঁখা সিঁদুর পরাটা হলো একমাত্র তার নিজস্ব ব্যাপার। এবার নিশ্চয়ই একটা বউ মানে একটা স্ত্রী লোক, বিবাহিত স্ত্রী লোক, সধবা লোককে মাথায় সিঁদুর পরে, না লোকে বলে কেন আমি বাবা মাথায় সিঁদুর নিয়ে যেতে চাই, তার হাতে মোটা মোটা শাঁখা থাকবে, পলা থাকবে, প্রত্যেকেরই ভালো লাগে এবং দেখতেও মানে আমি বলছি খুব সুন্দর লাগে দেখতে, একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে। কিন্তু তবুও কাউকে তো সেরকমভাবে জোর করা যায় না, বিশেষ করে আজকালকার জেনারেশনকে তো যাই না। আমি আমার মাকেই দেখেছি, ধরো অনেক সময় চুড়ি পাল্টালো, হাতে ধরো বালা পড়েছিল এতদিন, এবার হয়তো চুড়ি পরবে, বা চুড়ি পরেছিল হয়তো চূড় পরবে হাতে, তখন মা কিন্তু একটা হাতের মধ্যে এই শাড়ির আঁচলটা, যেহেতু হাতটা খালি হয়েছে এরকম আঁচলটা পাকিয়ে চুড়ি চেঞ্জ করতো, কারণ সধবাদের নাকি হাত খালি রাখতে হয় না। তো আমার মা তো এত মানলো, তবু 13টা বছর তাকে বৈধব্য ব্রত পালন করতে হলো বা ভিডিও সে হলো। অনেককেই দেখেছি, আমার এক বান্ধবী সে প্রতি বৃহস্পতিবার আলতা পরতো, বৃহস্পতিবার মাথায় আরও চওড়া করে সিঁদুর দিত, এবং অনেক বাড়িতে নিয়ম আছে না পুজোর সময় ষষ্ঠীর দিন না কবে যেন এত এত হাতে রুলি পরে, কোনো কোনো মানে বাড়িতে এটা নিয়ম আছে, সে এরকম রুলি পরতো। এবং মানে আমি কোনোদিন দেখিনি সে কোনো বৃহস্পতিবার আলতা ছাড়া আছে, সে তো অকাল বলতো, মানে আজ থেকে অনেক বছর আগে হয়ে গেছে।
মানে মোটামুটি ধরো 2012, হ্যাঁ 2012 সালে তার স্বামী স্ট্রোকে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে চলে গেছে। তো শাঁখা সিঁদুর পরাটা একটি সধবার অঙ্গ বলতে পারো, তাকে দেখতে ভালো লাগে এবং আমাদের এটা বংশ পরম্পরাও চলে আসছে, সিঁদুরদান, বিয়ের সময় সিঁদুরদান, ব্যাপারটা খুব সুন্দর। তুমি যদি পৌরাণিক গল্প বা পৌরাণিক কথা থেকে জানতে পারো যে এর অনেক মাহাত্ম্যও আছে। কিন্তু এইটা থাকলেই, আমার মাথায় থাকলে বা হাতে থাকলেই যে আমার স্বামী সুরক্ষিত থাকবে বা হ্যাঁ সুরক্ষিত থাকবে বা তার কি বলবো বাঁচার শক্তি বা জীবনী শক্তি বাড়বে, এটা কিন্তু ঠিক কথা না। এটা আমি মেনে চলছি, মাথায় পরে সিঁদুর পরি, রোজ প্রত্যেক দিন চান করে উঠে সিঁদুর পরি, কিন্তু অনেকে এটা মানে না। সেটা তার ব্যাপার, তার মতন তাকে থাকতে দাও না। যে যা ভালো মনে করে সে থাকুক না সেরকমভাবে, এত নাক গলাবার দরকারই বা কি। এবং এই বছরই পুজোয় যখন আমি হেঁটে আসছি, এই সিঁদুর খেলার দিনই হেঁটে আসছি, একটা পারিবারিক পুজো আমাদের পাড়াতে হয়, একজনের বাড়ির পুজো। তো ওই তোলা হয়ে গেছে, ঠাকুর ম্যাটাডোরে তোলা হয়ে গেছে বিসর্জনের জন্য। তো যাবে মা, বিসর্জনে যাচ্ছেন। তো সব বাড়ির ওরা সদবারা তাকে যা যা করে জানো তো, সিঁদুর পরিয়েছে, মা বরণ করেছে, করেছে। তো একটি মহিলা ওদের বাড়িরই, সে পাশে একটা রকের মধ্যে চুপ করে বসে আছে, কারণ তার মাথার সিঁদুর এবছর নেই, তার স্বামী চলে গেছে। তো আমি ওখান দিয়ে পাস করছি আর মাকে দেখে প্রণাম করছি, মা চলে গেছেন, তো মাকে প্রণাম করে কিছুক্ষণ প্রার্থনা করলাম, দাঁড়িয়ে রইলাম। তো একজন ভদ্রমহিলা তাকে বলছে, মানে ওই ভদ্রমহিলা যার মাথায় সিঁদুরটা চলে গেছে তাকে বলছে, যেহেতু আমাদের পাড়ার তো আমি জানি, চিনি, তাকে বলছে আগের বছরই তুই কি সুন্দর সিঁদুর খেলেছিলিস, কি সুন্দর মা বরণ করেছিলিস, দেখ আজকে তুই এক কোণে চুপ করে বসে আছিস। এটা বলার মানে কি? তাকে আরো খুঁচিয়ে তার ঘাটাকে আরো সজীব করে তোলা নয় কি? তার তো মনে দুঃখ হচ্ছেই, সে তো এক কোণে বসে আছে। তা এইগুলো এতটাও নাক গলানো ঠিক উচিত না, বা কাউকে খোঁচা দিয়ে কথা বলা উচিত না। বরঞ্চ যে তোমার সামনে আছে তার হয়তো আর্থিক সঙ্গতি সেরকম নেই, বা তার ছেলে মেয়েও এখনও সেরকমভাবে তোমার ছেলে মেয়ের মতন প্রতিষ্ঠা পায়নি, বা তোমার মতন এত ভালো সব কিছু হয়নি, তোমার মতো বছরে প্রত্যেক বছর বিদেশ যেতে পারিনি, তাদেরকে বরঞ্চ একটু নিজে কমিয়ে বলো, কৃত্রিমভাবে বলার চেষ্টা করো যে তোমারও কিছু দুঃখ কষ্ট আছে, প্রত্যেকেরই আছে, কেউ দেখায় কেউ দেখায় না। তুমি যদি তার সামনে একটু গিয়ে তোমার দুঃখে কষ্টের কথাটা তুলে ধরো, তখন সেও, মানে অপর দিকের মানুষটিও ভাববেন যে দেখো আমি একা না, ওরও দুঃখ আছে। এইগুলো কিন্তু শেখার বিষয়, প্লিজ শিখো। এবং যদি আমার বক্তব্য, আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আমার ভালো লাগবে। এবং লাইক করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।